আচ্ছা, তোমাদের আজকে শুরু হচ্ছে ইসেন্ট্রিক অ্যান্ড মোমেন্ট কানেকশন। তো জেনারেলি বিম টু বিম অর কলাম টু বিম কানেক্ট করার সময় আমাদের এই ইসেন্ট্রিক অ্যান্ড মোমেন্ট কানেকশন দরকার পড়ে। কারণ কংক্রিটের মতো আমরা প্রিকাস্ট করতে পারি না স্টিলের ক্ষেত্রে। কারণ স্টিলে আমরা অলরেডি জানি যে আমাদের সেকশন মার্কেট অ্যাভেলেবেল থাকে। সো অবভিয়াসলি আমরা কম্প্রেশন মেম্বার আলাদা ডিজাইন করি, বিম আলাদা ডিজাইন করি। তো যখনই আমাদের কলাম বিম কানেকশন করতে হয় কিংবা বিম টু বিম কানেকশন করতে হয়, তখন আমাদের ইসেন্ট্রিক কানেকশানের দরকার পড়ে। তো ইসেন্ট্রিক কানেকশন জেনারেলি 3 ধরনের হয়: এক ফ্লেক্সিবল কানেকশন, 2 রিজিড কানেকশন অ্যান্ড 3 সেমি রিজিড কানেকশন। ফ্লেক্সিবল কানেকশন হচ্ছে যেখানে আমরা রোটেশন অ্যালাউ করি, মিন্স ফিক্সড এন্ড মোমেন্ট যতটা সম্ভব কম ডেভেলপ হয়। দেখো, ফুললি ফ্লেক্সিবল করা পসিবল নয়, কারণ কিছুটা হলেও ফিক্সড এন্ড মোমেন্ট ডেভেলপ হবে। তবে ফ্লেক্সিবল কানেকশনের ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে ফিক্সড এন্ড মোমেন্ট 25%-এরও কম ডেভেলপ হচ্ছে। উল্টো দিকে রিজিড কানেকশন সেটাই যখন আমরা রোটেশনকে রিস্ট্রেন করে দিই, মানে রোটেশনকে আটকে দিই, রোটেট করতে দেবো না। তো অবভিয়াসলি সেখানে ফিক্সড এন্ড মোমেন্ট জেনারেট হয়, বা স্টিল কিছু রোটেশন এখানেও থেকে যায়। কারণ প্র্যাকটিক্যাল কেসে আইডিয়াল রিজিড কানেকশন পাওয়া ইম্পসিবল। তো অ্যাজিউম করে নেওয়া হয় যে রিজিড কানেকশানে মোর দেন 90% ফিক্সড এন্ড মোমেন্ট ডেভেলপ হবে। তো এই 25 to 90 রেঞ্জে এর মাঝে যে কানেকশানগুলো পড়ে এগুলোকে বলা হয় সেমি রিজিড কানেকশন। এবার এখানে তোমরা ফিগার রয়েছে, ফিগারে সব কানেকশানগুলো দেখতে হবে। ফ্লেক্সিবল কানেকশন কীরকম হয়, সেমি রিজিড কানেকশন কীরকম হয়, কিংবা রিজিড কানেকশন কীরকম হয়, এখানে কানেকশানের ইমেজ দেওয়া রয়েছে। তো আমাদের সিলেবাসে এটা আছে যে ইসেন্ট্রিক কানেকশন ফর টর্শন অ্যান্ড শিয়ার। তো ইসেন্ট্রিক কানেকশন টর্শন শিয়ার মানে সেটা আমাদের হচ্ছে ব্র্যাকেট কানেকশন। সেটা হচ্ছে ব্র্যাকেট কানেকশন। ব্র্যাকেট কানেকশন বোল্টেডও হতে পারে, ওয়েল্ডেডও হতে পারে। ব্র্যাকেট কানেকশনের মধ্যেও টর্শন অ্যান্ড শিয়ার একমাত্র ব্র্যাকেট কানেকশন টাইপ 1 প্রোভাইড করে। টাইপ 2 ব্র্যাকেট কানেকশন টর্শন অ্যান্ড শিয়ার প্রোভাইড করে না, সেটা কম্প্রেশন, টেনশন আর বেন্ডিং প্রোভাইড করে। ঠিক আছে, তো সিলেবাসে টাইপ 2 ব্র্যাকেট কানেকশন নেই, অনলি টাইপ 1 ব্র্যাকেট কানেকশন আছে ফর উইথ বোল্টেড, রিভেটেড অ্যান্ড ওয়েল্ডেড কানেকশন, ওয়েল্ডেড জয়েন্ট। তো টাইপ 1 ব্র্যাকেট কানেকশন শুরু করছি। দেখো, ব্র্যাকেট কানেকশনের 3D ইমেজ যদি দেখতে চাই, তাহলে এই যে ফিগার 11.9 যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্র্যাকেট কানেকশনের 3D ইমেজ। এর মধ্যে টাইপ 1 যেটা সেটা আমাদের সিলেবাসে রয়েছে। ঠিক আছে, তো আমরা যখন নাকি সাইড ভিউ দেখছি, তখন আমরা এরকম একটা ফিগার দেখছি যেখানে 6টা বোল্ট দিয়ে ব্র্যাকেটটা কানেক্ট করা হয়েছে কলাম ফ্ল্যাঞ্জের সাথে, আর E0 ডিস্টেন্সে পি ফোর্স কাজ করেছে। E0 কি? E0 হচ্ছে বোল্ট গ্রুপের সিজি, আর যদি বোল্টের জায়গায় আমরা ওয়েল্ড ইউজ করি, তাহলে ওয়েল্ডের সিজি থেকে ফোর্সের পারপেন্ডিকুলার ডিস্টেন্স, মিন্স ইসেন্ট্রিসিটি। ব্র্যাকেট কানেকশনের প্রবলেমটা কী হয় যে বোল্ট শুধুমাত্র শিয়ারেই থাকে না, তার সাথে টর্শন, আবার কিছু ক্ষেত্রে বেন্ডিং মোমেন্টেও থাকে। ঠিক আছে, তো সেই কারণে ব্র্যাকেট কানেকশন টর্শন অ্যান্ড শিয়ার দুটোর জন্যই ডিজাইন করা হয়ে থাকে। তো ডিজাইন করার জন্য আমাদের ফার্স্টে ইসেন্ট্রিক লোডটাকে আমরা কনসেন্ট্রিক একটা লোড আর তার সাথে একটা টর্শনাল মোমেন্ট, এই দুটো পার্টে ভেঙে নিই। আমরা অ্যাজিউম করে নিচ্ছি ইসেন্ট্রিক লোডটার জন্য টর্শন কত জেনারেট হবে। যদি ইসেন্ট্রিটি E0 হয়, টর্শন হবে P ইন্টু E0। তো পি ফোর্সটাকে যদি আমরা রিপ্লেস করে বোল্টে সিজি দিয়ে পাস করাই, তাহলে শুধু পি ফোর্স নয়, তার ইকুইভ্যালেন্ট একটা টর্শনাল মোমেন্ট আমাকে সেই পয়েন্টে অ্যাড করাতে হবে। সেম অ্যাজ আমাদের স্ট্রাকচার অ্যানালিসিস, আমরা যখন একটা ফোর্সকে রিপ্লেস করতাম, ধরো একটা বিমের মাঝে একটা ব্র্যাকেট কানেকশন দিয়ে তার উপরে একটা পি ফোর্স দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমরা কী করতাম, ব্র্যাকেটটাকে রিমুভ করতাম, রিমুভ করে পি ফোর্সটা যে পয়েন্টে ব্র্যাকেট কানেক্টেড ছিল বিমের, সেই পয়েন্টে আমরা পি ফোর্সটা দিতাম, তার সাথে পি ফোর্সের জন্য ব্র্যাকেট থাকার জন্য যে মোমেন্টটা ডেভেলপ হতো সেই মোমেন্টটা ওখানে বসিয়ে দিতাম। তার মানে পি ফোর্সের ইকুইভ্যালেন্ট লোড ফোর্স সিস্টেম হচ্ছে ব্র্যাকেটের উপর পি ফোর্সের ইকুইভ্যালেন্ট ফোর্স সিস্টেম হচ্ছে ব্র্যাকেট ছাড়া বিমের উপর পি ফোর্স আর তার সাথে একটা ইকুইভ্যালেন্ট মোমেন্ট। সেম এখানেও ইসেন্ট্রিসিটি নিয়ে যে পি ফোর্সটা রয়েছে সেটাকে আমরা সিজিতে রিপ্লেস করছি একটা ইকুইভ্যালেন্ট ফোর্স সিস্টেম দিয়ে। সেই ইকুইভ্যালেন্ট ফোর্স সিস্টেমটা কী হবে, পি ফোর্স, তার সাথে একটা ইকুইভ্যালেন্ট মোমেন্ট। মোমেন্টের ভ্যালু পি E0। এখন মোমেন্ট,
এই পি ফোর্সের জন্য যে পি জিরোটা হয়তো ব্র্যাকেটের জন্য মোমেন্ট হতে পারে, কিন্তু বোল্টের জন্য এটা টর্শন হিসাবে অ্যাক্ট করে। ঠিক আছে, তো এই জায়গাটা গুলিয়ে ফেল না যে এটা কখনো মোমেন্ট কখনো টর্শন কেন। ব্র্যাকেটের জন্য এটা মোমেন্ট, বাট যদি বোল্টের দিক থেকে দেখি তাহলে বোল্টের জন্য এই পি জিরো ভ্যালুটা হচ্ছে টর্শন। তো এই ডিরেক্ট ফোর্স পড়ার জন্য প্রত্যেকটা বোল্ট একটা ডিরেক্ট শিয়ার স্ট্রেস প্রডিউস করবে। দেখো সেটাকে F1 দিয়ে ডিনোট করা হয়েছে ফিগার 11.13 বিতে। ঠিক আছে, ডিরেক্ট ফোর্স পি ভোল্টেজ গ্রুপের সিজিতে অ্যাক্ট করার জন্য প্রত্যেকটা ভোল্টে একটা শিয়ার স্ট্রেস জেনারেট হয়েছে, যেটার F1 দিয়ে ডিনোট করা হয়েছে, যেটা ডিরেকশন ওপর দিকে। এই F1 প্রত্যেকটা বোল্টের ক্ষেত্রে ইকুয়াল হবে, মানে প্রত্যেকটা বোল্ট ইকুয়াল শিয়ার স্ট্রেস ক্যারি করবে। তাহলে F1 এর ভ্যালু কত? P/N, যেখানে N হচ্ছে নাম্বার অফ বোল্ট। আর তার সাথে একটা F2 ফোর্স দেখছো, এই F2 ফোর্সটা হচ্ছে টর্শনাল ফোর্স। F2 ফোর্সটা হচ্ছে টর্শনাল ফোর্স। তো টর্শনাল ফোর্সের ডিরেকশন কী হবে? বোল্টের গ্রুপের সিজি থেকে, বোল্টের গ্রুপের সিজি দেখো ক্রসটা যেখানে মিট করেছে ডটেড লাইনটা, ওখান থেকে প্রত্যেকটা বোল্টের ডিরেক্ট পারপেন্ডিকুলার ডিস্টেন্স একটা ডটেড লাইন দিয়ে আমরা বোল্টটাকে জয়েন করেছি। ওই সিজি থেকে প্রত্যেকটা বোল্টকে আমরা ডটেড লাইন দিয়ে জয়েন করেছি। ওই ডটেড লাইন থেকে একটা, মানে ওই ডটেড লাইনের পারপেন্ডিকুলার ডিরেকশনে F2 ফোর্সটা কাজ করবে। F2 ফোর্সটা সবসময় ডটেড লাইনের পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকবে। তো F2-র ভ্যালু কত হবে? F2-র ভ্যালু P0RN/r², যেখানে RN হচ্ছে N নাম্বার অফ বোল্টে ডিস্টেন্স, N নাম্বার অফ বোল্টের ডিস্টেন্স বোল্টের গ্রুপের সিজি থেকে। আর যদি প্রত্যেকটা বোল্টের ডিস্টেন্স আমরা সিজি থেকে অ্যাড করতে থাকি তাহলে আমরা সামেশন r² পেয়ে যাব। তাহলে F1 এর F2 আমরা এখান থেকে ক্যালকুলেট করব। তাহলে রেজাল্টেন্ট ফোর্স কত হবে? √F1² + F2² + 2F1F2 cos থিটা। থিটা কি? থিটা হচ্ছে F1 আর F2-র মধ্যে অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা কী করে পাবো? F1 থেকে F2 অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যদি আমরা যাই তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব। তবে একটা জিনিস খেয়াল রাখবে, এর মধ্যে এই 11.13তে যে ছবিটা দেখছো সেখানে বোল্ট গ্রুপের মধ্যে একটা বোল্ট ক্রিটিক্যাল হবে, একটা বা দুটো। তো ক্রিটিক্যাল বোল্ট কোনটা হবে? ক্রিটিক্যাল বোল্ট সেটাই হবে যেটার ডিস্টেন্স সিজি থেকে, বোল্ট গ্রুপের সিজি থেকে সবচেয়ে বেশি, আর যেটা ফোর্সের লাইন অফ অ্যাকশানের সব থেকে কাছে আছে। তো এর মধ্যে দেখতে পাচ্ছ যেটা আর লেখা আছে ডটেড লাইনে একদম ওপরের ডান দিকে, সেই বোল্টটা সিজি গ্রুপ থেকে সবচেয়ে দূরেও আছে, আবার ফোর্সের লাইন অফ অ্যাকশানের কাছেও আছে। তাহলে ওটা ক্রিটিক্যাল বোল্ট। ঠিক আছে, অ্যাকচুয়ালি ডান দিকে সবার ওপরেরটা, ডান দিকে সবার নিচেরটা, এই দুটোর ভ্যালুই সেম আসবে, এই দুটোই ক্রিটিক্যাল বোল্ট। কিন্তু যে এই দুটোর মধ্যে যে কোনো একটা ডিজাইন করলেই হয়ে যায়। আমরা ওপরটা ধরে ডিজাইন করব, কারণ এক্ষেত্রে আমার থিটা ক্যালকুলেট করতেও সুবিধা হবে। থিটা কী করে পেয়ে যাব? ওই আর লেখা আছে ডটেড লাইনটা হরাইজনের সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে সেই অ্যাঙ্গেলটাই হবে F1 আর F2-র মধ্যে অ্যাঙ্গেল। ঠিক আছে, তো যখন আমরা ক্রিটিক্যাল বোল্টের ফোর্স পেয়ে গেলাম, সে ফোর্সটা আমাদের চেক করে নিতে হবে যাতে বোল্ট স্ট্রেংথের থেকে বেশি না হয়ে যায়। বোল্ট স্ট্রেংথের থেকে বেশি হয়ে গেলে আমার রিডিজাইন করতে হবে, যদি কম হয়ে যায় দেন ওকে। ঠিক আছে, তো প্রসিডিওর ইসেন্ট্রিক কানেকশন টাইপ 1 উইথ বোল্টেড ব্র্যাকেট কানেকশন। ডিজাইন প্রসিডিওর হচ্ছে, ফার্স্টে আমরা নাম্বার অফ বোল্ট আমাদের একটা অ্যাজিউম করে নিতে হবে। তো বেস্ট প্রসেস হচ্ছে নাম্বার অফ বোল্ট বের করার, N = √6m/n-p × VSD এই ফর্মুলা ইউজ করা, যেখানে N হচ্ছে নাম্বার অফ বোল্ট ইন ওয়ান রো, N' হচ্ছে নাম্বার অফ রোজ অফ বোল্ট, M হচ্ছে মোমেন্টের ভ্যালুটা যেটা P0, আর VSD হচ্ছে ডিজাইন স্ট্রেংথ অফ বোল্ট। একবার যখন নাম্বার অফ বোল্ট পেয়ে গেলাম, দেন আমরা বোল্টগুলোকে অ্যারেঞ্জ করবো সেই হিসাবে। অ্যারেঞ্জ করার পর তারপরে ক্রিটিক্যাল বোল্টে আমার স্ট্রেংথ টোটাল ফোর্স চেক করে আমরা দেখে নেব যে সেটা বোল্টের স্ট্রেংথের থেকে যেন কম হয়। সিমিলার প্রসেস হচ্ছে ওয়েল্ডেড কানেকশন টাইপ 1-এর। ওয়েল্ডেড কানেকশন টাইপ 1-এর ক্ষেত্রেও আমাদের দুটো ফোর্স আসে, একটা হচ্ছে ডিরেক্ট শিয়ার আর একটা হচ্ছে টর্শনের জন্য ফোর্স। তো টর্শনের জন্য ফোর্স কোন পয়েন্টে ম্যাক্সিমাম হবে? দেখো ফিগার 11.16-এর বিতে আর দিয়ে যে অ্যারোটা দেওয়া আছে সেটা যে পয়েন্টে টাচ করছে সেই পয়েন্টে আমার টর্শনাল ফোর্স ম্যাক্সিমাম হবে, মানে সেই ওয়েলটা সেই পয়েন্টে হবে ক্রিটিক্যাল। ঠিক আছে, অ্যাঙ্গেল থিটা ওখান থেকে পেয়ে যাচ্ছ তোমরা। আর
ডিরেক্ট শিয়ার স্ট্রেস যদি ক্যালকুলেট করতে চাই, ডিরেক্ট শিয়ার স্ট্রেসকে যদি আমরা Q1 দিয়ে ডিনোট করি, Q1 ইকুয়াল টু ফোর্স বাই টোটাল ওয়েল্ড এরিয়া 2A প্লাস ডি ইন্টু টি। আবার টর্শনের ইকুয়েশন থেকে আমরা কী জানি, টি বাই আই পি ইকুয়াল টু টাউ বাই আর ইকুয়াল টু জি থিটা বাই এল। তো টাউ এখানে হচ্ছে Q2, টাউ মানে হচ্ছে শিয়ার স্ট্রেস, টর্শনাল শিয়ার স্ট্রেস Q2। তো টাউ টি বাই আই পি ইকুয়াল টু Q2 বাই আর, এই ফর্মালিটি ইউজ করেছি। এখান থেকে Q2 ইকুয়াল টু কত পাচ্ছি, টি আর বাই আইপি। টি সাফিক্সে আর লেখা আছে, অ্যাকচুয়ালি টি ইন্টু আর হবে এটা, ঠিক আছে, টি ইন্টু আর বাই আইপি। তো টি এর ভ্যালু কত, পি ইন্টু E0 ইন্টু আর বাই আইপি, এটা হচ্ছে Q2 এর ভ্যালু। তো রেজাল্টেন্ট স্ট্রেস কত হবে, রেজাল্টেন্ট স্ট্রেস হচ্ছে √Q1 স্কোয়ার প্লাস Q2 স্কোয়ার প্লাস 2Q1 Q2 cos থিটা। এটা ওয়েল স্ট্রেংথ FU বাই 1.25√3 তার থেকে কম হতে হবে, এটা আমাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা 1.25 গামা MW 1.25 বলছি, যদি ওয়েল্ড শপ ওয়েল্ডিং হয় তাহলে পরে 1.25, যদি ফিল্ড ওয়েল্ডিং হয় দেন 1.5। এই ফ্যাক্ট অফ সেফটিটা আমাদের ওয়েল্ডের ক্ষেত্রে ইউজ হয়। তো তোমরা একবার কোশ্চেনটা দেখে নেবে, যদি কিছু মেনশন করা না থাকে দেন আমরা ফিল্ড কন্ডিশন অ্যাজুম করে নেব, ঠিক আছে। এনিওয়ে সরি, একটু ভুল হলো, যদি কিছু মেনশন করা না থাকে আমরা ওয়ার্কশপ কন্ডিশন অ্যাজুম করে নেব। একটু চেক করছিলাম ওটাই, তো গামা MW সেই জন্য 1.25 বললাম। এনিওয়ে, তো আমরা দুটো প্রবলেম দেখে নিই, একটা ভোল্টেজের জন্য একটা ভোল্টেজের জন্য, যে ডিজাইনটা কীরকম হয়, তাহলে ইসেন্ট্রিক কানেকশন আমাদের কমপ্লিট হয়ে যাবে। আর ইসেন্ট্রিক কানেকশন থেকে একটা 15 নাম্বার একটা 5 নাম্বার ম্যাক্সিমাম টাইমে আসে এক্সামে, তো এটা ভালোভাবে কমপ্লিট করো। আচ্ছা, ফার্স্ট যে প্রবলেমটা সেটা একটা বোল্টেড ডিসেন্ট্রিক কানেকশন, ব্র্যাকেট টাইপ 1। তো এখানে কি বলছে, ফাইন্ড দ্য সেফ লোড পি দ্যাট ক্যান বি ক্যারিড বাই দ্য ব্র্যাকেট কানেকশন অ্যাজ শোন, দ্য bolts are of 20 mm diameter of grade 4.6. The thickness of flange of I section is 13.7 mm and that of bracket plate is 16 mm. তো স্টিল গ্রেড যখন দেয়নি, অ্যাজুম করে নিচ্ছি Fe410, তো তার জন্য FU হচ্ছে 410 Nm/mm², আর FY এর ভ্যালু হচ্ছে 250 Nm/mm²। বোল্ট গ্রেড 4.6 মানে FUB হচ্ছে 400 Nm/mm², আর FYB হচ্ছে 240 Nm/mm²। আচ্ছা, নেট এরিয়া অফ বোল্ট কত, 0.78 π/4d², ওটা আছে 245 mm²। পিচ 90 mm দেওয়া আছে, এজ ডিস্টেন্স 50 mm দেওয়া আছে। শিয়ার স্ট্রেংথ, বোল্টগুলো সিঙ্গেল শিয়ার রয়েছে, তা শিয়ার স্ট্রেংথ কত, নেট এরিয়া ইন্টু FUB বাই 1.25√3, তো আসছে আমার 45.26 kN। আর বিয়ারিংয়ের স্ট্রেংথ কত, 2.5 kb/d মিনিমাম, FU বাই 1.25। তো এখান থেকে আমার বিয়ারিং আসছে 170.31 kN। তো এর মধ্যে বিয়ারিং আর শেয়ারের মধ্যে শেয়ারটাই মিনিমাম, তাই সেটা হবে বোল্ট স্ট্রেংথ। আচ্ছা, তো আমার পিকচারে নাম্বার অফ বোল্ট দেওয়াই আছে, অ্যারেঞ্জমেন্টে দেওয়া আছে, সেই কারণে আমাদের ওই ফর্মালিটি ইউজ করার দরকার নেই। ফর্মালিটি কী ছিল, n dash equal to √6m by n dash p into VSD। তো ওই ফর্মালিটি আমাদের এখানে ইউজ করার দরকার নেই, যেহেতু আমাদের বোল্ট অ্যারেঞ্জমেন্ট দেওয়াই রয়েছে। তো পি ফোর্সের জন্য ডিরেক্ট শিয়ার কত হবে, ডিরেক্ট ফোর্স কত হবে, P/N প্রত্যেকটা বোল্টে, মানে P/8। আর ফোর্স ডিউ টু মোমেন্ট বোল্টে কত আছে, মানে যেটা টর্শনাল শিয়ার স্ট্রেস সেটার ভ্যালু কত হবে বোল্টে, P0 ইন্টু RN বাই সামেশন R²। এখানে একটা বোল্টেরই বের করেছে, কারণ আমার ক্রিটিক্যাল বোল্টে যদি সেফ হয়ে যায় দেন বাকি বোল্টও সেফ হয়ে যাবে। ক্রিটিক্যাল বোল্ট কোনটা, বোল্ট A।
বোল্ট ডিও ক্রিটিক্যাল হবে, কিন্তু একটাই এখানে দেখিয়েছে বোল্ট এইটা, ঠিক আছে। তো F2 এর ভ্যালু আমার বেরোলো 0.2741 নিউটন। কস থিটা কত, এখানে থিটা এটা দেখিয়েছে, অ্যাকচুয়ালি এখানে F1 আর F2 তোমরা যদি তার মধ্যে থিটাটা বের করো, এই থিটার সাথে ওই থিটা ম্যাচ করে যাবে। তো আমি F1 থেকে F2-র ডিরেকশানে অ্যান্টি ক্লকওয়াইজ গিয়ে থিটা বের করতে কেন বললাম, কারণ কিছু কিছু ক্ষেত্রে অনেক বছর আগে এই ধরনের কোশ্চেন আসতো, এরকম বোল্ট অ্যারেঞ্জমেন্ট দিয়ে প্রত্যেকটা বোল্টে ফোর্স বের করতে বলতো। তো সেই ক্ষেত্রে ওই থিটাটা ক্যালকুলেশন এইভাবে তোমরা করতে পারবে না, সেক্ষেত্রে বেস্ট প্রসেস হচ্ছে ওই অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে গিয়ে থিটা ক্যালকুলেট করা F1 থেকে F2-র দিকে। যাই হোক, এখানে F2 ক্যালকুলেট করলো, কস থিটা ক্যালকুলেট করলো, তো রেজাল্টেন্ট ফোর্স কত, √F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2 F1 F2 কস থিটা। সেখান থেকে পি রেসপেক্টে একটা ভ্যালু বেরোলো, তো সেটাকে বোল্ট স্ট্রেংথের থেকে লেস দেন অর ইকুয়াল হতে হবে। তো সেখান থেকে আমরা পি এর ভ্যালু পেয়েছি। তো পি এর ভ্যালু যেটা পেলাম সেটা আলটিমেট লোড, তো সার্ভিস লোড কত হবে, ডিভাইড বাই ফ্যাক্টর অফ সেফটি, পার্শিয়াল ফ্যাক্টর অফ সেফটি, তাতে এসছে আমার অলমোস্ট ইকুয়াল টু 86 কিলোমিটার। তো এই হচ্ছে প্রসেস। আমরা একটা ওয়েল্ডেড কানেকশন দেখে নিই কীভাবে করে। আচ্ছা, 11.4 এর অঙ্কটাই দেখি কি বলেছে। ওয়েল্ডেড ব্র্যাকেট কানেকশন ইজ আ শোন ইন ফিগার। The bracket plate is connected to the column flange through 6 mm fillet weld. The concentrated load P acts at a distance of 85 mm from the column flange. Compute the maximum value of load P that can be placed on the bracket connection. Column section ISHB 350 at the rate 661.19 Newton per millimeter. বেশ, তো ওয়েল সাইজ যখন বলা নেই, আমরা মিনিমাম ম্যাক্সিমাম ক্রাইটেরিয়া ধরে 6 mm অ্যাজুম করে নিয়েছি। তো এফেক্টিভ থ্রোট থিকনেস কত, ফিউশন ফেসের অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তাহলে 0.7 ইন্টু সাইজ অফ ওয়েল্ড, মানে আমার এফেক্টিভ থ্রোট থিকনেস আছে 4.2 মিলিমিটার। আচ্ছা, এরপরে ওয়েল্ড গ্রুপের ডিস্টেন্স, সিজির ডিস্টেন্স লেফট ওয়েল্ড এজ থেকে কন্টিনিউ করতে হবে, মানে যেটা ভার্টিক্যাল ওয়েল্ড এজ সেটা থেকে ওয়েল্ড গ্রুপের সিজির ডিস্টেন্স আমাকে ক্যালকুলেট করতে হবে। ওয়াই তো হবে ওই সেন্টার দিয়ে পাস করবে ওয়াই, ঠিক আছে, বাট এক্সটা কত হবে, এক্সটাকে আমার দেওয়া আছে, এক্সের ভ্যালুটা আমাকে বের করতে হবে। কী করে পাবো, লেফট এজের যে ওয়েল্ডটা তার সিজির রেসপেক্টে চারিদিকে ওয়েল্ডের মোমেন্ট নিতে হবে, সেটা ইকুয়াল টু টোটাল ওয়েল্ডের এরিয়া মোমেন্ট অ্যাবাউট সিজি। এইভাবে ইকুয়েট করে আমরা এক্স বারটা পেয়ে যাবো। এটা এর আগে অনেকবার করেছি এই ধরনের জিনিস, সুতরাং অসুবিধার কথা না। তো এক্স বার একবার যখন পেয়ে গেলাম, দেন আমাদের কাজ হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া আইপি বের করা। আইপি ইকুয়াল টু কী জানি আমরা, আইএক্স প্লাস আইওয়াই। আমরা ইন্ডিভিজুয়ালি ওয়েল গ্রুপের আইএক্স ক্যালকুলেট করলাম, দেন আইওয়াই ক্যালকুলেট করলাম, দেন আইপি ইকুয়াল টু আইএক্স প্লাস আইওয়াই করে আইপি ক্যালকুলেট করলাম। এরপরে আমার কাজ হচ্ছে আর ক্যালকুলেট করা, সিম্পল ম্যাথামেটিক্স। আর ক্যালকুলেট করার পরে আমরা ডিরেক্ট শিয়ার স্ট্রেস Q1 আর শিয়ার স্ট্রেস ডিউ টু টুইস্টিং মুভমেন্ট মানে টর্শনাল শিয়ার স্ট্রেস Q2, এই দুটো ক্যালকুলেট করলাম। নেক্সট আমাদের কস থিটা ক্যালকুলেট করার পরে আমরা সিম্পলি রেজাল্টেন্ট শিয়ার স্ট্রেস কত আসছে সেটা √Q1 স্কোয়ার প্লাস Q2 স্কোয়ার প্লাস 2 Q1 Q2 কস থিটা করে ক্যালকুলেট করে নিলাম। সেটাকে আমার ওয়েল স্ট্রেংথের থেকে কম কিনা একবার চেক করে নিতে হবে। এবার যখনই এখানে আমাদের পি এর ভ্যালু বের করতে বলছে, তো যখনই ওয়েল স্ট্রেংথের থেকে এটা কম আমরা চেক করতে যাচ্ছি তখন আমাদের কাছে আননোন রয়ে গেছে পি, সেখান থেকে পি এর ভ্যালু আমরা ইজিলি পেয়ে যাচ্ছি। তো পি এর যেটা ভ্যালু পাচ্ছি সেটা আলটিমেট লোড, তো সার্ভিস লোড কত হবে, পি বাই ফ্যাক্টর পার্শিয়াল ফ্যাক্টর অফ সেফটি 1.5। তো সার্ভিস লোড আমরা পেয়ে যাচ্ছি 105.82 কিলোমিটার। আচ্ছা, এটাকে 2 দিয়ে গুণ করেছে কেন, কারণ ব্র্যাকেট কানেকশন ফ্লেঞ্জের কলাম ফ্লেঞ্জের দুদিকেই কানেক্টেড থাকে। তো আমরা একদিকের ওয়েল্ডের তো স্ট্রেংথ বের করলাম, তো পি এর ভ্যালু কত হবে, দুদিকের ওয়েল্ডের স্ট্রেংথের সামেশন, সেই কারণে এটাকে 2 দিয়ে গুণ করেছে। তো এই আমাদের ইসেন্ট্রিক কানেকশন, খুবই সিম্পল তুলনামূলকভাবে কম্প্রেশন মেম্বারের থেকে। তো এখান থেকে একটা 15 নাম্বার 5 নাম্বার থাকে, এটা আবার বলে দিচ্ছি, এটা ভালো করে তোমরা কভার করো।